আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রসঙ্গ হচ্ছে আপনার বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিষিদ্ধ করায় খুব বড় ধরনের একটা বিক্ষোভ চলছে। আর এই বিক্ষোভটা হচ্ছে আপনার দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অন্যতম বৃহত্তর মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ায়। আমার অনেক ভিডিওগুলোতে আমি এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করি যে আসলে আমাদের মুসলমান সমাজের মধ্যে যে নৈতিক অধঃপতন হয়ে গেছে সেটা আসলে রাষ্ট্র যখন কোনো আইনের মাধ্যমে আপনার শুদ্ধিকরণ করতে চায় তো সেইখানে নানান ধরনের ঝামেলা দেখা দেয়। আর এই ঝামেলাগুলা যারা আমরা শুরু করি তারা আমরা কিন্তু ভিতর থেকে মুসলমানদের মধ্যে। আপনারা জানেন ইন্দোনেশিয়া হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। প্রায় ৫,০০০ দ্বীপের সমন্বয়ে আপনার এই ইন্দোনেশিয়া রাষ্ট্রটা, যেটাকে আপনার একটা প্রধান বৃহত্তর মুসলমান দেশ হিসাবে আমরা সকলেই কম বেশি জানি। ইন্দোনেশিয়াতে আপনার টোটাল মুসলমান মুসলিমদের সংখ্যার অনুপাত হচ্ছে প্রায় 88% বা ৮৮-৮৮ যেটাই বলেন, এতটা পার্সেন্ট। আর বাকি যে সংখ্যাটা আছে সেখানে হিন্দু এবং বৌদ্ধ খ্রিস্টানদের বসবাস আছে। যদিও ইন্দোনেশিয়ার আপনি যদি তথ্য একটু ঘেটে দেখেন সেখানে একটু তথ্য আছে। তথ্য হচ্ছে যে ২য় শতাব্দীতে আপনার ইন্দোনেশিয়া জুড়ে আপনার হিন্দু এবং খ্রিস্টানদের আধিপত্য ছিল। ২য় শতাব্দীতে আপনার হিন্দুদের অবস্থান খুব বেশি ছিল ইন্দোনেশিয়াতে। পরবর্তী সময়ে ৩য়, ৪র্থ, ৫ম শতাব্দী এই শতাব্দীগুলোতে আপনার খ্রিস্টান এবং ইয়াহুদিদের আপনার ইন্দোনেশিয়াতে তাদের অবস্থানটা ছিল বা রাষ্ট্র পরিচালনা তাদের হাতে ছিল। এই দ্বীপগুলো তারা পরিচালনা করত। তারপর ত্রয়োদশ শতাব্দীতে বা ১৩০০ শতাব্দীতে সেইখানে মুসলমানদের আগমন ঘটে। ইভেন ১৬০০ শতাব্দীর ভিতরে টোটাল যে রাষ্ট্র ব্যবস্থা বা ওইখানে মুসলমানদের আধিপত্য, সাম্রাজ্য বিস্তার যেটাই হোক, মুসলিম সাম্রাজ্য হিসাবে আপনার ইন্দোনেশিয়া কিন্তু নিজেদের অবস্থান করে নেয়। এরপরে ব্রিটিশরা গিয়েছে, ডাচরা গিয়েছে, সেখানে শাসন করেছে। বাট ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা ওই রকম কোনো প্রভাব ফেলতে পারেনি, যার কারণে ইন্দোনেশিয়া আপনার বিশ্বের দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ। সৌদির পরে সবচেয়ে বড় জনসংখ্যার দিক থেকে আমরা ইন্দোনেশিয়াকে জানি। তো ইন্দোনেশিয়া বেসিক্যালি আপনার মুসলিম প্রধান দেশ হলেও রাষ্ট্রীয় যে আইন ব্যবস্থা সেটা কিন্তু আপনার মানে কি বলে যে ইসলামিক আইনের সাথে যে চলে সেরকম না। আমাদের অন্যান্য দেশগুলোর মতন ভারত, পাকিস্তান, বাংলাদেশ আমরা যেরকম আছি ওই সিস্টেমে। এখন বর্তমান যিনি আপনার রাষ্ট্রপতি আছেন বা প্রধানমন্ত্রী আছেন তিনি আপনার এই নিষেধাজ্ঞাটা চালু করেছেন। কারণ বর্তমানে সব দেশেই আপনার এই যে অনৈতিক কর্মকাণ্ড, বিবাহ পূর্ববর্তী শারীরিক মিলন আর এর ফলে অবৈধ গর্ভপাত যেটা করা হচ্ছে, হাজার হাজার মানুষ আপনার এই কাজগুলোতে আমরা লিপ্ত হয়ে আছি। ড্রেনে, ডাস্টবিনে, তারপর হচ্ছে যে বাথরুমের কমোডে, নানান জায়গায় জঙ্গলে ছোট ছোট বাচ্চাদের মরদেহ পাওয়া যায়। অ্যাবর্শনের পদ্ধতিটা খুব বেশি বেড়ে গেছে। আর এটাকেই শক্ত হাতে দমন করতে সরকার আপনার নতুন একটা বিল ইন্দোনেশিয়ান সংসদে আনতে যাচ্ছে। তো বিলটার মধ্যে আসলে কি আছে যেটার জন্য এই বিক্ষোভ হচ্ছে? বিলের মধ্যে আপনার 3টা ধারা এখানে নিয়ে আসা হয়েছে। যে বিবাহ পূর্ববর্তী যদি কোনো ধরনের গর্ভপাত ঘটানো হয় তাহলে 1 বছরের সশ্রম কারাদণ্ড নতুন এই বিলে আপনার অ্যাড করা হয়েছে। সেকেন্ড হচ্ছে বিবাহ ছাড়া লিভ টুগেদার। বাংলাদেশে এটা খুবই এখন অ্যাভেলেবেল, ভারতে তো খুবই অ্যাভেলেবেল, পাকিস্তানেও আমি জানি না কতটুকু আছে, বাট এটা এখন খুবই অ্যাভেলেবেল। ইন্টারন্যাশনাল দেশগুলোতে মানে কি বল, উন্নত বিশ্বে সেটা তো প্রশ্নই আসে না, তাদের হিসাবটাই আলাদা। তো আমাদের এই দেশগুলো যেহেতু ধর্মভিত্তিক রক্ষণশীল দেশ, তো সেইখানে লিভ টুগেদার বিষয়টা খুবই দৃষ্টিকটু এবং আইনের চোখে অপরাধ। তারপরেও এটা হচ্ছে। তো ইন্দোনেশিয়ান সরকার যারা লিভ টুগেদার করে তারা যদি ধরা খায় 6 মাসের আপনার জেলের ব্যবস্থা করেছে। আর গর্ভপাত বা অ্যাবর্শন এই বিষয়টা আপনার খুব বেশি কি বলে যে আপনার করা যাবে কখন, রাষ্ট্রীয় আইনে যেভাবে ইনক্লুড করা হচ্ছে, যদি ডাক্তার কোনো পরামর্শ দেয় বা রোগীর যদি জীবন সংকট হয় সেই ক্ষেত্রে অ্যাবর্শন করা যাবে। খুবই দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশ, ভারতের কিছু কিছু জায়গায়, যেমন ভারতে আমি কয়েকটা জায়গায় দেখেছি এরকম অ্যাড আছে যে যখন ভ্রূণ যখন বা পেটে যখন কন্যা সন্তানের অস্তিত্ব হয় তখন এরকম লেখা থাকে যে 500 रुपया खर्च कीजिए और जिंदगी भर और 5 लाख रुपया बचाइए। আমার হিন্দি ততটা ভালো না, বাট মিনিংস হচ্ছে এরকম যে আপনি এখন 500-5000 রুপিয়া দিয়া অ্যাবর্শন করাই ফেলেন কন্যা সন্তান, কারণ ভবিষ্যতে সে তো আপনার 5 লাখ টাকা বা 15 লাখ টাকা, 20 লাখ টাকা নষ্ট করবে, তাকে যৌতুক দিতে হবে তাকে বিয়ের সময়। তো এই ধরনের পজিটিভ প্ররোচনাও ভারতে আছে যেটা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ।
তারপরেও এটা চলছে, গোপনে অনেকেই কার্যক্রম করছে বিভিন্ন হসপিটালগুলো এটার সাথে রিলেটেড। এখন এই আইনটাকে যখন আপনার সংসদে বিল হিসেবে উত্থাপন করতে যাচ্ছে, তখন ইন্দোনেশিয়ার যুব সমাজের যে শ্রেণীটা আপনার, তারা এটার ব্যাপারে খুবই বড় ধরনের বিক্ষোভে রাস্তায় নেমেছে। আপনার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, সবাই জানেন, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আপনার যুব সমাজের একটা শ্রেণী বিশাল বিক্ষোভ আপনার প্রদর্শন করছে গত কয়েকদিন ধরে। আর তাদেরকে নিয়ন্ত্রণের জন্য ইন্দোনেশিয়ান সরকার 5,000-এর উপরে পুলিশ নিয়োগ করেছে। আপনি বুঝছেন যে এটা এখন কত বড় একটা আন্দোলন। মানে অনৈতিক কাজগুলোকে নৈতিকতার স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের মুসলিম সমাজের ভিতরে আজ আমরা আন্দোলন করছি। আমি জানি না যে আসলে ইন্দোনেশিয়াতে সরকার যিনি আছেন তিনি কতটা ডেমোক্রেটিক। আমরা যে পিটাই একদম রাস্তা থেকে খাল তুলে এগুলোরে পাঠানো উচিত। তো ইন্দোনেশিয়ার আরও কয়েকটা বড় শহর আপনার ইয়োগিওকার্তা, মাকাকা, এরকম কয়েকটা দ্বীপ আছে, বড় বড় দ্বীপ, সেইখানেও আপনার এই আন্দোলনটাকে ফলপ্রসূ করা হচ্ছে। সেখানেও একই ধাঁচে যে বিয়ের আগে কেন শারীরিক মিলন করা যাবে না বা বিয়ের আগে কেন লিভ টুগেদার করা যাবে না, এই বিষয়টার উপরে তারা খুবই স্ট্রংলি আপনার নেমে গেছেন। এখন আপনারা আরেকটা জিনিসও জানেন, ইন্দোনেশিয়া কিন্তু আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতন অনেক করাপ্টেড একটা কান্ট্রি, যেখানে দুর্নীতি খুব বড় একটা জায়গা আছে। তবে বর্তমানে ইন্দোনেশিয়া পরিবর্তনশীল, ইন্দোনেশিয়া খুব দ্রুত চেঞ্জ করে যাচ্ছে। তো এই চেঞ্জিংয়ের পিছনে যে সরকার আছেন, তখন তিনি যখন এই ধরনের কঠোর পদক্ষেপগুলো নিতে চাচ্ছেন, ওই দেশের ভিতরে অভ্যন্তরে আমাদের মতন এক ধরনের ডিজিটালাইজড আধুনিক মুসলিম, যারা আমরা কোরআন ধর্ম বা হিন্দু ধর্ম, আপনি যেটাই হন, আপনি ভগবানে বিশ্বাস করেন, গীতায় বিশ্বাস করেন, আমি আল্লাহ বিশ্বাস করি, কোরআনে বিশ্বাস করি, আমরা আমাদের ধর্মকর্মগুলো জাস্ট ফেসবুক স্ট্যাটাস, তারপর হচ্ছে যে মানুষকে নসিহত করার জন্য অথবা পয়সা কামানোর জন্য বাবা সাজা, পীর সাজা, হুজুর সাজা, এই ধরনের আমরা কিছু মানুষ আছি যারা ধর্মকে একটা জায়গায় এনে অ্যাস্টাবলিশড করেছি। আর বাকি কাজ যেগুলো অনৈতিক কাজ, সেগুলোর বিরুদ্ধে বাধা দেওয়ার মতন সৎ সাহস বা শক্তি আমাদের মধ্যে আর নাই। কারণ আমি, আপনি, আমরা সবাই গোপনে এই কাজগুলোতে কম বেশি জড়িত আছি। যার কারণে যখন সরকার এই ধরনের খুবই স্ট্রং আপনার অ্যাক্টিভিটিস দিতে যাচ্ছে, সেটার ব্যাপারে এক শ্রেণীর মুসলমানরা রাস্তায় প্রটেস্ট করছে। তবে আমার মতে আর কি, আমি যদি ইন্দোনেশিয়ার গভর্নমেন্টের কোনো ব্যক্তি হইতাম, হবে না, মানে কল্পনার জগতে থাকে না, বলতাম যে একদম সবগুলোরে শুট করে ফেলাই দেবো, রাবার বুলেট মাইরে একদম অজ্ঞান করে ফেলাই দেবো এগুলোরে। কারণ ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে গেলে, বা এটা শুধু ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার হিসাব না, যে কোনো ধর্মেই গর্ভপাত, অ্যাবর্শন, সেটা নিষিদ্ধ। মানবিক দৃষ্টিকোণ থেকে আপনি গর্ভপাত কেন করবেন? আপনি বিয়ের আগে অবৈধ সম্পর্ক করেছেন, যারা করেন, আপনার করার সময় আপনার নিজের প্রোটেকশন নেওয়া উচিত ছিল, আপনি নিচ্ছেন না। গর্ভপাত, আপনার বউ প্রেগনেন্ট হয়ে যাচ্ছে বা গার্লফ্রেন্ড প্রেগনেন্ট হচ্ছে, অনেক মেয়েরা এইসব কারণে আত্মহত্যা করছে। সামাজিকভাবে তার পরিবারগুলা লজ্জিত হচ্ছে মানুষের কাছে, হচ্ছে না, হচ্ছে, যারা বিয়ে করে না হোস্টেলে পড়তে দিছি, একটা ঘটনা ঘটাই দিছে, অথবা একটা ছেলে মেয়ে আবেগে পড়া বা কোনো আপনার দেখা গেছে যে নেশা টেশা কইরা একসাথে শারীরিক মিলন ঘটেছে, তারপর প্রেগনেন্ট, এখন ছেলে অস্বীকৃতি দিচ্ছে যে না, আমি তো এখন বিয়ে করতে পারবো না, তুমি যা ইচ্ছা করো। অনেক ক্ষেত্রে যারা আবেগী মেয়েটে আছে, তারা কিন্তু আপনার আত্মহত্যা করছে। অনেকে আইনের আশ্রয়ে যাচ্ছেন, কিন্তু ওই যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমাদের পুলিশ শ্রেণীর একটাই আইডেন্টিটি, 95% ক্ষেত্রে যারা প্রভাবশালী ব্যক্তি সমাজের, তাদের ক্ষেত্রে আইন উল্টা ঘুরে। আর আমরা যারা গরিব মানুষ আছি, আমাদের ক্ষেত্রে আইন খুব স্ট্রেইট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আইনের কাছে বিচার পায় না, গেলে নানান ধরনের শ্লীলতাহানির শিকার হতে হয়। আপনাদের খেয়াল থাকার কথা নুসরাত রাফির ব্যাপারে, থানার পুলিশ অফিসার স্বয়ং তিনি নিজে বসে বসে মেয়ের স্টেটমেন্টের ভিডিও করছেন, ভাইরাল করছেন। এইসব কারণে অনেক ঘটনাগুলো সামনে আসে না, যার কারণে অনেক মেয়ে গোপনে আত্মহত্যা করে। আর মানব হত্যা কোনো ধর্মেই জায়েজ না। আপনার পেটে যে বাচ্চার ভ্রূণটা আছে, সেটা একটা মানব, সে একটা মানুষ হবে, তার একটা জীবন আছে। আপনি যখন সেটাকে অ্যাবর্শন করছেন, আপনি একটা মানব হত্যা করছেন। সো ইন্দোনেশিয়া সরকারের এই উদ্যোগটা আমি চাই যে আমার বাংলাদেশেও আসলে করা উচিত সরকারের পক্ষ থেকে। স্টুডেন্টদের যে হোস্টেলগুলো আছে, যে ছাত্রী মেসগুলো আছে, বা ছাত্রছাত্রীরা যে ফ্ল্যাটে থাকছেন, আসলে কি বউ জামাই কিনা, সেটাকে ভালো করে জাস্টিফাই করে যাচাই করে দেখার সময় এসে গেছে। আমার মনে হয় যে এটা খুবই স্ট্রংলি করা দরকার, তাহলে হয়তো এগুলো কিছুটা পরিবর্তন করা সম্ভব। তো যাবার আগে আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি কি চান যে আপনার ভারতে বা আমাদের বাংলাদেশে এই আইনটা আসলে কার্যকর করা উচিত কিনা? বা এই আইন যদি কার্যকর হয়, তাহলে আপনার আমার মধ্য থেকে কে কে কালকে রাস্তায় প্রটেস্ট করতে নামবেন যে না, আমিও তো ফাইসে যাব, আমি তো লিভ টুগেদার করি, আমিও তো আমার কোনো গার্লফ্রেন্ডের সাথে তাকে 2-3 বার অ্যাবর্শন করাইছি। এই কাজগুলো যারা করেন, ভাই ভালোবাসা করেন, প্রেম করেন, যার যার ব্যক্তিগত ব্যাপার। যদি প্রেগনেন্ট হয়ে যায় গার্লফ্রেন্ডের সাথে আপনার অবৈধ রিলেশনের কারণে, তাহলে তাকে বিয়ে করাটা উচিত। ভালোবাসার প্রমাণটা এই জায়গায় দেওয়া উচিত, যে না এখনো কিছু করি নাই, এখনো তো কর্ম হইলো না, মাত্র পড়াশোনা করতেছি, তাহলে আপনার গার্লফ্রেন্ড জোগানোই উচিত না।
আপনি যদি গার্লফ্রেন্ড জোড়াইলেন, তার সাথে শুইলেন, তাহলে আপনার উচিত তার গর্ভে আপনার যে সন্তান এসেছে সেটাকে দুনিয়ার আলো দেখানো। আর যদি এরকম চিন্তা নাই থাকে, বেকার বেকার ফিল হয় নিজেরে, তাহলে এটা করার আগে আপনার চিন্তা করা উচিত যে আপনি জায়েজ কিনা। ধর্ম যার যেটা হোক, কোনো ধর্মেই আপনার এই মানব হত্যা জায়েজ না। বিবাহ পূর্ববর্তী যে লিভ টুগেদারের বিষয়গুলো আছে সেটাও জায়েজ না। তো আপনি কি মনে করছেন কমেন্ট বক্সে আপনি লিখে যাবেন। অনেকে আছেন আমার এই কথা শুনেও গালাগালি করবেন, তবে আমি মনে করি আমার যারা ভিউয়ার শ্রেণী আছেন সবাই ভদ্র, সুশিক্ষিত, মার্জিত মানুষ। তারপরও 2-4 জন কারা আছেন অভদ্র, অশিক্ষিত, ঠিক আছে, চামচামির চশমা ইউজ করেন, কমেন্ট দেখলেই বুঝে নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, এই চেহারা কোনো একদিন ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।